মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমাদেরকে জানাই একটা নতুন সকালের শুভেচ্ছা। আজ হলো সোমবার। সোমবার দিনটা আসলে যেন মনে হয় আমাদের একটা নতুন দিন শুরু করছি, তাই না? মানে রবিবারটা কাটিয়ে গেলেই যেন মনে হয় সোমবার দিনটা একটা নতুন দিন শুরু করছি। তা আমি তো প্রতিদিন ইটিং শো দিই, তোমরা জানো, কিন্তু আজকে আর ইটিং শো দিতে পারবো না, কেননা এখানে গ্যাসের প্রবলেম হয়েছে, খেতে পাচ্ছি না। আর আমি তো ডেলিকার ডেলি ব্লগ ফ্রেশ ছাড়ি, আমার জমানোও নেই। সেই জন্য তোমার ইয়ে করবো, ওই দুদিন ডেলি ব্লগ দিই। প্লিজ তোমরা একটু দেখো, যেভাবে সাপোর্ট করছো সেভাবে সাপোর্ট করে যাও। আর দুদিন দেখো, দুদিন একটু ডেলি ব্লগ কদিন দিই, তারপরে আবার শরীরটা ঠিক হলে ইটিং শো করবো, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, আমার অবস্থা খালি দেখো, পুরো ঘেমে চা, মানে কি বলবো, পুরো ভিজে গোবর হয়ে আছি। তা কি করলাম জানো, বাসন মাজলাম, কাচলাম, তারপরে তোমার বিছানা তুললাম, সব তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না। পুরো গরমে ঘেমে মরে যাচ্ছি। একদিন বৃষ্টি হচ্ছে, আবার যেইকে সেই গরম আর গরম, পুরো পাগল হয়ে যাচ্ছি গরমে। দেখো তুমি মুখের অবস্থাটা খালি আমার দেখো, পুরো ভিজে গোবর হয়ে আছে। আর বন্ধুরা, আমরা ভুরুটা প্লাক করে এসেছি কালকে, বাপের বাড়ি যাব, সেই জন্য ভুরুটা প্লাক করে এসেছি। আর বাপের বাড়িতে যাব, মজা করব, আনন্দ করব, সবই তোমাদের সামনে শেয়ার করব। প্লিজ একটুখানি ভালোবাসা দিও তোমরা, তাহলেই হবে। ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, আমার ছেলের জন্য করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি, আর এই যে সস, ওই সস দিয়েই ভালো খায়। আবার ময়দা ছাড়া দিয়ে করলে হবে না, আটা দিয়ে এই ময়দা দিয়েই করতে হবে, আটা দিয়ে করলে হবে না। এই জন্য ময়দা দিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে করেছি। খেয়ে বল তো কেমন হয়েছে, একটুখানি খেয়ে বল না কেমন হয়েছে। হাতটা ধুবি না আমি জানি। তুমি তো তারা দিচ্ছ। তারা দিইনি। ভালো হয়েছে। ওদের সামনে একটা কথা বলি বন্ধুরা। আচ্ছা বলো তো, মা ছাড়া, মানে মা ছাড়া কি মা হওয়া সম্ভব? তোমরা বলো। কেন বলছি, যাদের মা নেই তারা হয়তো ব্যাপারটা বুঝতে পারবে না, কিন্তু যাদের মা আছে তারা ব্যাপারটা বুঝতে পারবে। একজন মা হতে গেলে অবশ্যই তার মাকে দরকার। সে মানে মায়ের মতন তো পৃথিবীতে কেউ করে না। কিন্তু জানো তো, আমি আমার বাচ্চা হওয়ার সময় না আমার মাকে পাইনি। এবার তোমরা বলবে যে তোমার মা কেন আসেনি। আসলে আমার মায়ের কিছু দোষ নয়। আমার দাদু ভাই বয়স্ক মানুষ, আমার ভাই আছে, আমার বাবা আছে, তাদেরকে দেখাশোনা করার জন্য আমার মা আসতে পারে। যেটা বলছিলাম, ওই পাশে একটা আওয়াজ হচ্ছিল বলে ফোনটা বন্ধ করে দিতে বাধ্য হলাম। কী হয়েছে বলো তো বন্ধুরা, আমার যখন বাচ্চা হয় না তখন আমি মাকে তো পাইনি। এবার ঠাকুমাকে পাঠিয়েছিল, কিন্তু ঠাকুমা প্রচণ্ড বয়স্ক ছিল, সেই জন্য আশ্রমে যেতে পারিনি। এবার তোমরা বলবে যে বাপের বাড়ি যাওনি কেন। আসলে আমার কি বলবো, আমার মায়ের সেরকম সামর্থ্য নেই যে একটা ভালো জায়গায় থেকে বাচ্চার, মানে আশ্রমে বাচ্চা করবে। আর আমার বর চেয়েছিল, যেহেতু আমার প্রথমে বাচ্চা আসছিল না, কেননা আমার শরীরটা খুব দুর্বল ছিল, তারপরে অনেক কষ্টে বাচ্চা আসে, অনেক টাকা খরচা করে, সেই জন্য আমার বর চেয়েছিল যে না হলো আশ্রমে করানোর জন্য। আর আমার মায়ের কাছে ওই অত টাকা ছিল না, সেই জন্য তোমার মানে আমার স্বামী ওখানে পাঠাতে চায়নি। কারণ আমার মা হয়তো হসপিটালেই করাতো, আমার মায়ের যেমন সামর্থ্য সে তো সেরকমই করবে বলো, আমরা তো তার চাকা চাপ দিতে পারি না। সেই জন্য আমার স্বামী এখানেই করিয়েছে। আর যেদিন আমার বাচ্চা হয় না, মানে বেটা ছেলেদের অ্যালাউ করছিল না, সেই জন্য আমার স্বামী ওখানে থাকাকালীনও অ্যালাউ করেনি। আর আমি পুরো বেডে শুয়ে একা, ব্যাস। আর বলবো না, ভিডিও করবো 5জনকে নিয়ে থাকলে যা অবস্থা হয়। ছেলে চলে এলো গান বাজাতে বাজাতে ফোনেতে, এবার বলো না কপিরাইট আসবে না, সেই জন্য ভিডিওটা বন্ধ করে দিতে হলো। যেটা বলছিলাম,
এবার আমার মা ধরো হসপিটাল সিজার করো, তো মানে সে যাই হোক, এবার আমি আমার স্বামী যেহেতু চায়নি সেহেতু আমি এখানে থেকে গেছি। আর এক তো ধরো প্রথম মা হওয়া সেটা একটা মেয়েদের কাছে খুবই আনন্দের বিষয় এবং সুখের বিষয়। আর তারপরে হলো সিজার করবে, সেটা একটা ব্যাপার, টেনশনের ব্যাপার। তারপরে সাথে কেউ নেই, তাহলে বলো দেখিনি আমি মানে সেই সময়টা কি ফেস করেছি। আর তারপরে যখন মানে আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে গেল, জানি যাদের অনেকের মানে যাদের বাচ্চা হয়েছে তারা এই ব্যাপারটা জানবে, যে ইঞ্জেকশনটা দেওয়ার পর এত শরীরটা আমার কষ্ট হচ্ছিল কি বলবে, যেন মনে হচ্ছিলো ওর থেকে আমি মরে গেলে ভালো, মানে এত আনচানার কষ্ট হচ্ছিলো। এবার দেখো একটা মেয়েদের কাছে না তার মা থাকলে খুব শান্তি লাগে, যে মা আমার এটা হচ্ছে, মা এটা আমাকে করে দাও, মা মাথা টেলে দাও, কি মা পা টেলে দাও, যেটা সবাইকে বলা যায় না। আর আমাকে কেউ সেই সময় সাহায্য করেনি, আমার যার আর ছিল ননদরা কেউ নয়। এবার আমার মাও আসতে পারেনি, বা তোমাদের তো কারণটা আগেই বললাম। কিন্তু কী ব্যাপার বলো তো, সে এক তো টেনশান মানে সিজার হবে, দ্বিতীয় আনন্দ যে আমি প্রথম মানে বাচ্চার মা হতে চলেছি, আমার মধ্যে দিয়ে যে বাচ্চাটা এতদিন ধরে মানে তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, তাকে প্রথম আমি দেখবো। দিয়ে না খুব বেডে শুয়ে শুয়ে না নিজেই একা একা কাঁদছিলাম। আরে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, দিয়ে আমাকে হঠাৎ করে ভর্তি করে নেয়, বাচ্চাটা নড়ছিল না বলে ডাক্তার দেখাতে গেছিলাম, দিয়ে হঠাৎ করে আমাকে ভর্তি করে নেয়। আর তোমার ওই সেদিনকেই আর কি সিজার হওয়ার সিদ্ধান্ত নেয়। তা এবার আমার স্বামী আমাকে ভর্তি করে যে বাড়ি আসে, দিয়ে খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে যায়। আর আমার স্বামী যেন তো সব সময় আমাকে সাপোর্ট করে দেয়, খুব সব বিষয়ে সব কিছুতে না আমাকে সাপোর্ট করে। আর বাচ্চা হওয়ার সময় তো অবশ্যই সাপোর্ট করবে, কারণ তারও জিনিস সে। আর আমি যেটুকুনি জানি যে একটা মায়ের তো উৎসাহিত থাকেই যে তার বাচ্চা হবে, কিন্তু একজন বাবার না তার থেকে বেশি উৎসাহিত থাকে। কারণ ধরো একটা মা তার নিজের মধ্যে ফিল করতে পারে যে বাচ্চাটা নড়ছে কি বাচ্চাটাই, কিন্তু আমার বাবা তো সেটা পারে না। আর বাবাদের ওই জন্য বেশি কৌতূহল হয় আমার মনে হয় যে বাচ্চাটাকে দেখার জন্য। এবার তোমরা বলবে তুমি কি করে জানলে, কিছু নয়, মানে জাস্ট একটু জ্ঞান থেকে বললাম, আর কিছুই নয়। এখানে বাচ্চার বাবারাই সেই কথাগুলো বলতে পারবে, সে আমি জাস্ট মানে মনে হলো তাই বললাম। আবার গাড়ি আসছে, দাঁড়াও গাড়িটা চলে যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, নালে আবার এই গাড়ি আওয়াজ বুঝতে পারছো। ওখানে যাচ্ছি, ছেলে ফোন নিয়ে কথা বলছে, মানে ফোন নিয়ে গাড়ি রেখে দিচ্ছি, এখানে আসছি গাড়ি চালাচ্ছি, ওখানে যাচ্ছি তো বাড়ি 5 জন থাকা তাড়াতে যাচ্ছে। তাহলে আমি ভিডিওটা করি কত কষ্ট করে, সেটা তোমরা বুঝতে পারছো। সে যাই হোক, মানে একটুখানি মা হওয়ার অভিজ্ঞতা জানালাম তোমাদেরকে। এত কষ্ট হয়েছে। তারপরে যখন বাচ্চাটা কেঁদে উঠলো না, তখন আমাদের বেলা কি অনেকদিন ধরে আরম্ভই হয়েছে এটা, যে অবশ করে, অজ্ঞান করে না, সেহেতু আমার জ্ঞান ছিল, আমি সবই শুনতে পাচ্ছিলাম। ডাক্তার আমাকে প্রথমে বললো তোর ছেলে হয়েছে, সেটা শুনে আমার খুব আনন্দ হচ্ছিল। কিন্তু তার আগের মুহূর্তে যে একা ফিলটা করেছি, সেটা যেন আশা করি ঠাকুর করে যেন কারণ না করতে হয়, এটা হলো ব্যাপার। তারপরে হলো জানো না, এই বাচ্চার জন্য আমরা অনেক কষ্ট করেছি গো, অনেক, মানে মাঝরাতে 12টা একটা সময় ঠাকুর বাড়িতে চান করতে বলেছে, তাই করেছি। সে যাই হোক, সেটা আমার ভাগ্যে ছিল, ঠাকুর যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, সেই নিয়ে আমি বলতে চাই না। সেই জন্য না বন্ধুরা, হঠাৎ করে আজকে কেন বলবে যে হঠাৎ করে মাকে নিয়ে বলতে আরম্ভ করলে, কেন আমার ঠাকুমা না আমার মায়ের মতন ছিল, তাকে আমি মাই রাখতাম। সে আজকের দিনে মারা যায়, মানে 14ই জুন মারা যায়, 15ই জুন আজকে, 15ই জুনে তাকে দাহ করা হয়। শনিবার যেহেতু মানে 14ই জুন রাত্রিবেলা যেহেতু মারা গেছিলো, সেহেতু রবিবার দিন তাকে দাহ করানো হয়েছে। তা আজকে সেই দিনটা, সেই জন্য না আমার মনের ভেতর থেকে খালি ওই কথাগুলোই মনে আসছে, যে সে বয়স্ক হলেও সে কিন্তু আমার পাশে ছিল, আর আমি কাউকে পাইনি, সেইটাই আর কি মনে হলো। আর ওই জন্যই তোমাদের কাছে একটু ভিডিও করলাম, কারণ দেখো না আমার স্বামী আছে ঘরে এখন, না আমার ছেলে আমাকে পাত্তা দেয়, সে নিজের জীবন নিয়ে থাকে, আমার স্বামী নিজের কাজ নিয়ে থাকে। এবার আমি কাউকে তো কিছু বলতে হবে, সেই জন্য তোমাদের কাছে বলে না একটু মনটা হালকা হলো। সত্যি বিশ্বাস করো, এই যে কথাগুলো বলছি এটাতে মনটা অনেকটা হালকা হচ্ছে। আর কি বলবো সেটাই ভেবে উঠতে পারছি না। ঠিক আছে,
আমি ওই জন্য পরশু দিন যাবো, সেই তারই বাৎসরিক কাজ, সব পুজো আছে, মানে বাৎসরিক কাজ হয়ে যাওয়ার পর পুজো আছে। আমাদের বাপের বাড়িতে নিয়ম যে বাৎসরিক হয়ে গেলে তার পর সত্যনারায়ণ দেয়, সেই সত্যনারায়ণ পুজো আছে, তা একেবারে জামাই ষষ্ঠী কাটিয়ে আসবো। তোমাদের সামনে নতুন ব্লগ আসতে চলেছে, মানে যদি আমি ভিডিও করতে পারি, কারণ আমি তো এখন সেরকম নতুন, সবার সামনে ভিডিও করে উঠতে পারি না। সেই জন্য বন্ধুরা মানে আমি জানি না কতটা কি হতে পারবো, কারণ আমার বাপের বাড়ি কেউ ক্যামেরার সামনে আসে না, হয়তো পছন্দও করে না আমার ভিডিও করাটাকে। আমার স্বামী আমাকে সাপোর্ট করে, হ্যাঁ তুমি ভিডিও করো, সবাই করছে কেন তুমি করবে না, কিন্তু বিশ্বাস করো আমার বাপের বাড়ির লোক কেউ এগুলোতে বিশ্বাসী নয়, যে হ্যাঁ এগুলোতে কি ইনকাম করা যায়, কি অভ্যস্তও নয়, আর তারা হয়তো ক্যামেরার সামনে আসবেও না। সেই জন্য জানি না তোমাদের সামনে আমি কী ব্লগ দিতে পারবো, তবে যেটুকুনি পারবো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, আর এইটুকুনি বললাম, প্রচুর কথা বলে ফেললাম, আবার হয়তো অন্য দিন অন্য কথা নিয়ে আসবো। তোমরা যদি আমার জীবন কাহিনী শুনতে চাও, অনেক কিছুই আছে আমার জীবনে, সব তোমাদের সামনে বলবো। শুধু একটু বাচ্চা হওয়ার অভিজ্ঞতাটা তোমাদের সামনে বললাম, কারণ না সেই সময় আমার প্রচুর কষ্টের মধ্যে ছিলাম, তো সেই বুক ফুটে কষ্ট, মানে সেই কষ্টের কথা তোমাদের সামনে একটু তুলে ধরলাম, আর কিচ্ছু না। যারা যারা এই ভিডিওটা আমার দেখে তারা দয়া করে একটু আমাকে সাপোর্ট করো। হ্যাঁ আমি তোমাদের কাছে করুণা ভিক্ষা চাইছি, কারণ আমি জানি অডিয়েন্স ছাড়া ইউটিউব, ফেসবুক কি যে কোনো জায়গায় তোমাদের ছাড়া বড় হওয়া যায় না। আমি যতই ভালো ফোন ব্যবহার করি, নিজের ফেস ভ্যালু মানে নিজের মুখকে সুন্দর দেখানোর চেষ্টা করি, কোনো কিছুতেই আমার হবে না। একমাত্র তোমরাই আছো দর্শকরা, যারা আমাকে লাইক কমেন্ট বা শেয়ার কিংবা সাবস্ক্রাইব করে বড় করতে পারো। সেই জন্য তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু আমাকে সাহায্য করো প্লিজ বন্ধুরা। আমার হ্যাঁ তোমরা এই চাকচিক্য ঘর দেখে মনে করছো আমাদের প্রচুর অবস্থা ভালো, সেই সময় আমাদের কিছুই নয়, আমাদের খুব টানাটানির মধ্যেই জীবন চলে। হ্যাঁ আমার স্বামীর ব্যবসা যাও বা ছিল, তাও বা অনেক খারাপ হয়ে গেছে। আমি যদি ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করতে পারি, আমার স্বামীর হাতে দিতে পারি, আমার তো মনে হয় অনেক লাভ হবে আমার স্বামীর কাছে। কেননা আমার স্বামীর যে দোকান ছিল সেই দোকানটাও হয়তো ভাঙা পড়বে। হ্যাঁ নিজস্ব দোকান কিনেছিল, কিন্তু তখন তো জানতো না যাদের কাছ থেকে কিনেছিল যে ওটা মানে সব কী বলে PW, যাই হোক কী বলে আমি অত বুঝি না, সে যাই হোক। এবার দোকানটা যদি ভাঙা পড়ে তাহলে আমরা খাবো কী বলো তো বন্ধুরা, আর দোকান যে নতুন করে কিনবো সেই ক্ষমতাও আমার বরের নেই। সেই জন্য আমি বলছিলাম যে আমাদের বাপের বাড়ি থেকে যেটুকুনি গয়না দিয়েছে আমাকে, তুমি বিক্রি করে দিয়ে একটা দোকান কেনো, কিন্তু এখানকার দোকানের দাম প্রচুর, আমার গয়না বিক্রি করেও অত টাকা হবে না। তাই তোমাদের কাছে একটু অনুরোধ করছি, চোখে জল বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, সেই জন্য আর কিছু বলতে পারছি না। তোমাদের কাছে একটু অনুরোধ করছি, যদি তোমরা একটুখানি সাহায্য করো তো খুব ভালো হয়। ঠিক আছে চলো, ভিডিওটা আর বড় করবো না, অনেক কথা বলে ফেলেছি। একটা বাচ্চা হওয়ার অভিজ্ঞতাটি তোমাদের বললাম, আর একটু আমার নিজের জীবনের দুঃখের কাহিনী বললাম। হ্যাঁ তোমাদের আরও অনেক কিছু দেখানোর আছে, বলার আছে, তোমরা যদি আমাদের সাপোর্ট করো অবশ্যই বলবো। ঠিক আছে বন্ধুরা রাখছি, হ্যাঁ এরপর দুপুরে কি রান্না হয়, যে সন্ধ্যেবেলা পারলে কিছু দেখানোর ইচ্ছা হলে দেখাবো, মানে যদি সেরকম থাকে। আমার ভিডিওতে কি দেখাবো বন্ধুরা, আমার না আসলে সেরকম তো কিছু থাকে না জীবনে, কিছু সে একঘেয়েমি জীবন, একঘেয়েমি লাইফ। এবার তোমাদেরকে দেখালে তোমরাও বোরিং হয়ে যাবে, সেই জন্য তোমাদেরকে দেখাতেও পারি না। অথচ আমার ইচ্ছা আছে যে সোশ্যাল মিডিয়া থেকে একটা কিছু ইনকাম করার, দেখি কতটা কী করতে পারি। আমার স্বামী তো প্রচুর সাপোর্ট করে, ভাবে যদি দুটো পয়সা ইনকাম করতে পারি ওকে অনেকটা সাহায্য করতে পারবো। আমার কিচ্ছু শখ নেই বন্ধু, তোমরা বিশ্বাস করো, আমি মানে ভালো জায়গায় ঘুরবো, ভালো পড়বো, ভালো খাবো, এইসব শখ নেই। আমার ইচ্ছা আমি যদি কিছু টাকা ইনকাম করতে পারি, আমার স্বামীর হাতে দিয়ে যেন বলতে পারি যে তুমি আর চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। ঠিক আছে বন্ধুরা আসছি, হ্যাঁ আমি আর কিছু বলতে পারছি না, আমি রাখছি। সর্ষে বাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল, সয়াবিন আলুর তরকারি, আর এখানে আছে এ দেখো বিট ভর্তা আর শশা। ওইখান থেকে যদি আমার খালি গায়ে সেই কাটতে যাবে তুমি ফালতুই দেখাচ্ছ। তোকে দেখাইনি, চল নিজেকে দেখাচ্ছি। মিথ্যা কথা, তোমার মুখ দেখে নে কথাগুলো বল, কথা বলা বন্ধ করে দিলি কেন? দেখো দিয়ে তারপরে তাহলে আমি যদি টাকা তাহলে মতো ম্যানেজ করাও তো শিখবো, টাকা ম্যানেজ করাও তো শিখবো। ধর আমি কোনো জব করি না, ফার্স্ট স্যালারি পেয়ে নিলাম, সেটা আমি কী করবো সেটা আমি বুঝতেই পারবো। যে আব্দুল কালাম বলেছিল টাকা শুধু ইনকাম করে ওরালেই হয় না, টাকা ম্যানেজ সঞ্চয় করতে হবে। তাহলে তো ওইটাই শিখবো আমি। তারপরে যেগুলো আমার পলিটিক্স বলতে কথা হচ্ছে না।
মানে আমার ছেলে আর আমার স্বামী কথা বলছে, সেটা হলো যে আমার ছেলে বলছে যে মা আমি পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি একটা মোমোর দোকান খুলবো। কেননা কালকে আমার ছেলে মোমো বানিয়েছিল, আমি বাড়িতে ছিলাম না, খুব সুন্দর বানিয়েছে, অথচ কোনো ভেজিটেবল দেয়নি, যেহেতু ছিল না, আমি বাপের বাড়ি যাবো বলে পুরো ফ্রিজ ফাঁকা ছিল, কোনো ভেজিটেবল ছিল না, শুধু পেঁয়াজ দিয়ে করেছে, তাতে খুব সুন্দর খেতে হয়েছে। সেই জন্য ওর বাবাকে বলছিলো যে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমি একটা মোমোর দোকান খুলবো। আর ওর বাবা বললো হ্যাঁ পড়াশোনা শিখে মানে পয়সা ইনকাম করে শুধু উড়ালেই হবে না, পয়সা তো রাখতেও হবে। এই সমস্ত কথা দুজনে কি বলছিল, মানে বাপ ব্যাটার আলাপ আলোচনা। যখনই আমি ফোনটা খুললাম তখনই ওরা মুখটা বন্ধ করে দিল, সেই জন্য তোমাদের সামনে আমি বেশি দেখাতেও পারলাম না। ঠিক আছে বন্ধুরা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজ এইটুকুনি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, রাখছি।